শিওর লাইভে যেতে হবে, কিন্তু আমি তো নোটিশ দেই নাই, বুঝছো? কালকে নোটিশ দেই নাই যে ক্লাস। কিরে, এটাও কি শেষ হয়েছে? হ্যাঁ, কয়জন? ইন্টারন্যাশনাল সিকিউরিটি দেখা যায় না তো। ক্লাস যে কয়টায় দিচ্ছি তা তো মনে নেই। 9টায় না 9:30টায়। কালকে একটা পোস্টও দিই নাই। ক্লাস যারা গতকালকে করে নাই তারা তো বুঝবে না। নয়টা দিছিলাম। আপনারা ভালো আছেন? কয়জন আছে? আরে কালকে যারা ক্লাস করে না দাদা তো জানতে পারলো না আজকে ক্লাস আছে। ওকে, আগে এই অংশে কিন্তু মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিছু কোশ্চেন আছে, অনেকে মনে করে যে এটা আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিষয় না, মানে আলোচনার বিষয় না। যেমন আসছে আপনার উদারতাবাদ, বাস্তববাদ, তারপরে আপনার মার্ক্সবাদ, এগুলো কিন্তু পরীক্ষা আসছে। তারপর সামন্তবাদ, এগুলো যদি পরীক্ষা আসার আগে কেউ আলোচনা করতো তাহলে সেটা নিয়ে কিন্তু অনেকেই বলতো কি জঞ্জাল টঞ্জাল দিয়ে রাখছে হাবি জাবি এগুলো। ঠিক তেমনি আমি আজকেও কিছু পড়াবো, সেগুলো বলবে যে এগুলো তো আসে না, অনেকের কাছে বলবে যে এটা তো আসে না, কি পড়ায় না পড়ে, কিন্তু আসতে যে পারে না সেরকমের কোনো অনিশ্চয়তা কিন্তু নাই। গতবার কিন্তু আসছিল যে আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয় কোনটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা আন্তঃরাষ্ট্রীয় সংস্থা না, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যে অর্গানাইজেশনস আছে এবং স্টেটও আছে। কয়জন আছে রে দেখতো? 67 জন। ওপরে গতকালকে যারা ক্লাসে ছিল না, ক্লাসটা করে, তারা কিন্তু জানে না যে আজকে আসলে এখন ক্লাস। এটা দুঃখজনক। আমার ঠিক হয় নাই, আমার রাতেই পৌঁছে দেওয়া উচিত ছিল যাতে সবাই ক্লাসটা করতে পারে। খেয়াল নাই। এখন ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ক্লাস নেওয়া ঠিক হবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আমরা 7টাই নেব নাকি? কি মনে হয়? আমরা তো নোটিশটা পাই নাই, যারা ক্লাস করে নাই কালকে নোটিশ পায় নাই। ক্লাস কি কন্টিনিউ করা ঠিক হবে? কি বলতেছে? কন্টিনিউ করব? এতগুলো মানুষ জানলো না, ক্লাস নিয়ে ফেললাম, এটা তো আরও শিডিউলের বাইরে আমার মনে হয়। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, শিডিউলের বাইরে সকালবেলা ক্লাস
তাও কালকে নোটিশ দেনি রাতে, ঠিক হবে? কি বলে? হ্যাঁ, নে যেতে পারে তো বলবি। আমার কাছে একটু খারাপ লাগতেছে আর কি। ইন্টারেস্টিং ক্লাস। কিছু বলে? হুম, কি হচ্ছে? নেওয়ার জন্য নিলাম, বকা টকা দিলে আপনারা কিন্তু ধরবেন না, আপনারা কিন্তু বলবেন যে আমরা তো ক্লাস করছি, জন্য আমরা জানি। ইন্টারন্যাশনাল সিকিউরিটি লাস্ট পার্ট, এরকমই কিছু বিষয়, যেমন পাওয়ারের কথা বলতেছি, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এই বিষয়টা একটু আলোচনা করি। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি নিয়ে আলোচনা করি, আমাদের বইতেও আছে সুন্দর করে। আর বেসিক ভিউ তো আপনারা দেখছেন, বেসিক ভিউ কিন্তু খারাপ না ভাই। আমি আবারও বলি, কেন যে মানুষ এরকম বকাঝকা করে, সত্যি কথা, বেসিক ভিউ বইটা খারাপ না। আমি এমন একজনকে দেখি, কী সব দেখেন আপনি, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যেসব আলোচনা আছে, বইগুলো দেখেন, অন্যান্য বইগুলো। ভূরাজনীতিটা দেখেন, শুধু ভূরাজনীতি, অন্য জায়গায় ভূরাজনীতি কি মহাদেশ টহাদেশ হাবি জাবি দিয়া ভরে রাখছে। এখন শুধু শুধু আমাদের বইটা নিয়ে এই করে। একজনের একটা বই আছে, দেখি তো, দাঁড়া, কই গেল? একটা বই ছিল তো, দাঁড়া, ওকে। আমাদের ইন্টারন্যাশনাল কিন্তু মাত্র 280 পৃষ্ঠা, 280 পৃষ্ঠা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর রিসেন্ট হয়তো থাকবে 30 পৃষ্ঠার মতো, 20 থেকে 30 থাকবে। এই হলো 310 পৃষ্ঠা। 310 পৃষ্ঠার কোনো সাধারণ জ্ঞানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বই মার্কেটে নাই। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ শক্তি এবং নিরাপত্তা, শক্তি এবং হচ্ছে নিরাপত্তা। শক্তি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে শক্তি কি? শক্তি হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, মানে শক্তি হলো আপনার, যেমন অর্থনীতিতে শক্তি কি? টাকা। ফিজিক্সে শক্তি কি? এনার্জি, মানে পাওয়ার। এক এক সময় এক একটা পাওয়ার, ঠিক তেমনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনসে এই শক্তিটা হলো, মানে এই শক্তিটা হলো যে এমন একটা শক্তি যেটা রাষ্ট্রের নিরাপত্তাকে, মানে রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে, এবং সেইটা হলো রাষ্ট্রের শক্তি। এই শক্তি আবার দুই ধরনের শক্তি। একটা শক্তি হলো একটা হলো প্রচলিত শক্তি, আর একটা হলো অপ্রচলিত শক্তি। একটা প্রচলিত শক্তি, একটা হলো অপ্রচলিত শক্তি। এই প্রচলিত শক্তিকে ইংলিশে বলা হয় কনভেনশনাল পাওয়ার। আর অপ্রচলিত শক্তি এটাকে বলা হয় নন কনভেনশনাল পাওয়ার। আপনার রিটেনে আসে, অনেক রিটেনে প্রচুর আসে, কিন্তু প্রিলিমিনারিতে হয়তো কখনো দিতে পারে। এই কনভেনশনাল পাওয়ার হলো একটা দেশের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিক শক্তি, সেই রাষ্ট্রকে বলা হয়, মানে সেইটা শক্তিকে বলা হয় কনভেনশনাল পাওয়ার অথবা প্রচলিত শক্তি। নন কনভেনশনাল হলো নন মিলিটারি পাওয়ার,
নন মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার। এখন সামরিক, আমি দুঃখিত, এটা মিলিটারি পাওয়ার, শুধু অর্থনৈতিক হবে না, সামরিক শক্তি, এটা হলো নন মিলিটারি পাওয়ার। অর্থাৎ অপ্রচলিত নিরাপত্তা নন মিলিটারি পাওয়ার, যেমন হলো খাদ্য নিরাপত্তা, এটা কিন্তু একটা নিরাপত্তা। আমি ধরেন এখান থেকে আমি সুইজারল্যান্ড গেলাম, সুইজারল্যান্ড না, ও তো যাওয়া যাবো না ভাই, এখান থেকে মনে করেন আমি রংপুর গেলাম, সেখানে আমি মনে করলাম যে এখানে আমি রংপুর গেছি, এখানে আমার সাথে আমাকে কেউ অ্যাটাক করতে পারে, আমি 10 জনকে নিয়ে গেলাম এবং 10টা আর্মস নিয়ে গেলাম, এটা হবে কনভেনশনাল পাওয়ার। আমি রংপুরে গেলাম কিন্তু আমার টাকা পয়সা নাই, আমি খাইতে পারি না, ওখানে তাপমাত্রা অনেক বেশি, ওখানে খাওয়া দাওয়া নাই, ওখানে জীবন নিরাপত্তা নাই, নদী ভাঙতেছে, কোথায় থাকবো, এইটা হলো আপনার অপরিচালিত নিরাপত্তা। অর্থাৎ মিলিটারি সিকিউরিটি, এই যে ঠিক তেমনি মিলিটারি কনভেনশনাল পাওয়ার, যেটা যখন আপনার বলবে যে মিলিটারি সিকিউরিটি অর্থাৎ প্রচলিত নিরাপত্তা, এটা প্রচলিত শক্তি, এই প্রচলিত নিরাপত্তা সেটা হলো কি, আপনার যখন প্রচুর পরিমাণে আর্মস থাকবে, অর্থাৎ মিলিটারি সিকিউরিটি হলো প্রচলিত নিরাপত্তা বা কনভেনশনাল পাওয়ার। প্রচলিত নিরাপত্তাকে ইংলিশে বলা হয় কনভেনশনাল পাওয়ার, আর প্রচলিত নিরাপত্তা বেসিক্যালি মিলিটারি সিকিউরিটি, সামরিক শক্তি। যেমন আপনার একটা রাষ্ট্রের অস্ত্র আছে, সেটা কি হবে, প্রচলিত নিরাপত্তা। একটা রাষ্ট্রের প্রচুর গোলা বারুদ আছে, এটা প্রচলিত নিরাপত্তা। একটা দেশের প্রচুর বিমান আছে, যুদ্ধ বিমান আছে, এটা প্রচলিত নিরাপত্তা। আর ঠিক নন মিলিটারি সিকিউরিটি অথবা অপ্রচলিত নিরাপত্তা হলো, এটা হলো তার প্রচুর অর্থ সম্পদ আছে, তার প্রচুর খাদ্য আছে, তার জলবায়ুগত শক্তি আছে। দেখেন রাশিয়া প্রচুর আর্মস তার, কিন্তু সে কিন্তু সাইবেরিয়ায় এমন একটা অবস্থা যে প্রচুর ঠান্ডা পড়ে, এই সাইবেরিয়া কিন্তু আপনার জনমানব মানে বসবাস করতে পারে না, মানুষ সাইবেরিয়া বসবাস করতে পারে না, কারণ সেখানে প্রচুর ঠান্ডা। এইটা হলো কি, নন মিলিটারি সিকিউরিটি। অর্থাৎ জলবায়ুগত শক্তি যদি কারো থাকে, সেটা হলো অপ্রচলিত শক্তিতে সে শক্তিশালী। তার মনে করেন জনগণের মধ্যে ঐক্য আছে, এটা হলো কি অপ্রচলিত, জনগণের মধ্যে ঐক্য, এটা অপ্রচলিত শক্তি বা অপ্রচলিত নিরাপত্তা সে আছে। শক্তির সাথে নিরাপত্তা খুব ইন্টারকানেক্টেড, যা শক্তি তাই যার থাকবে সে হলো কি, এই শক্তিগুলো যার থাকবে সে হলো ওই নিরাপত্তা তার আছে। এই শক্তিগুলো যদি কারো না থাকে তাহলে সে নিরাপত্তাহীন, এটাই বোঝাচ্ছি আমি। তাহলে সামরিক শক্তি, এটা হলো মিলিটারি পাওয়ার, এটা হলো প্রচলিত শক্তি। আর অপ্রচলিত শক্তি হলো খাদ্য নিরাপত্তা, জলবায়ুগত নিরাপত্তা, তারপরে হলো জনগণের ঐক্য, তারপরে হলো অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, ভৌগোলিক নিরাপত্তা। এখন মনে করেন আপনি একটা দেশ ধরেন নরওয়ের অনেকগুলো যুদ্ধ বিমান নাই, নরওয়ে প্রচুর মিলিটারি নাই, নরওয়ে কারো জমি দখল করে না, কিন্তু নরওয়ের কি আছে, নরওয়ের হলো অন্যান্য শক্তি আছে। তার মধ্যে কি আছে, তার মধ্যে হলো মানবিক বিষয়গুলো আছে, তার মধ্যে শিক্ষা আছে, তার মধ্যে মূল্যবোধ আছে, তার মধ্যে নৈতিকতা আছে, তার মধ্যে গুড গভর্নেন্স আছে, তার মধ্যে হলো ইন্টারন্যাশনাল ইমেজ আছে, তার মধ্যে হলো আপনার নর্মস বিহেভিয়ারে সে আগানো। এটা ওই দেশেরটা কি, ওই দেশটার হলো অপ্রচলিত নিরাপত্তা আছে। আজকে দেখেন আপনি নরওয়ের সেনাবাহিনী নাই বা সেনাবাহিনী অথবা ধরেন গোলাবারুদ নাই,
আপনি ইচ্ছা করে নরওয়েতে আক্রমণ করতে পারবেন না। নরওয়েতে আক্রমণ করে নরওয়ের পক্ষে দাঁড়ানোর মতো অনেক লোক আছে, মানে অনেক দেশ আছে। তারা বলবে যে নরওয়েকে কেন, এমন একটা শান্তিপ্রিয় একটা দেশকে কেন আপনি অ্যাটাক করেন, এটা আপনি করতে পারেন না। তখন কিন্তু আপনি ওই ইমেজটা হারাবেন, এবং তার জনগণের মধ্যে ঐক্য আছে, এবং ঐক্যবদ্ধ জনগণকে আপনি হারাতে পারবেন না। সো প্রচলিত নিরাপত্তা এবং অপ্রচলিত নিরাপত্তা আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এটা কনভেনশনাল পাওয়ার, এটা হলো নন কনভেনশনাল পাওয়ার। শক্তির আরেকটা পার্থক্য আছে, পাওয়ারের আরেকটা পার্থক্য আছে। এই পাওয়ারের আরেকটা পার্থক্য, তিনটা পার্থক্য। একটা হলো সফট পাওয়ার, আরেকটা হলো হার্ড পাওয়ার। প্রশ্ন আসবে অপ্রচলিত শক্তিগুলো কি কি, তখন বলবেন নন মিলিটারি সিকিউরিটি। এটা নন মিলিটারি যা আছে সবই হলো আপনার, নন মিলিটারি যা আছে সব হবে আপনার অপ্রচলিত নিরাপত্তা। এটা হলো মূলত দুইটা ভাগ। আর এছাড়া শক্তিকে অন্যভাবে তিন ভাগে ভাগ করা যায়, সফট পাওয়ার, হার্ড পাওয়ার, স্মার্ট পাওয়ার। স্মার্ট পাওয়ার আরেকটা বলা যায় সুপার পাওয়ার। এটার মধ্যে আপনি আবারও লিখে নেন কনভেনশনাল পাওয়ার। আরটা লিখতে পারেন নন কনভেনশনাল পাওয়ার। কনভেনশনাল, কোনো কোশ্চেন আছে? নন কনভেনশনাল পাওয়ার, হ্যাঁ কিছু আছে? ফেসবুক কবে যে আমার একটু স্বস্তি দিবে। সফট পাওয়ার, এটা আবার নরম শক্তি না। সফট পাওয়ার মানে সফট পাওয়ারই। এটা হলো কোনো দেশের ইমেজ, নর্মস মানে ইমেজ, আচার, অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধের চর্চা, শিক্ষা, সচেতনতা, মানে যাকে এক কথা বলা যায় যে ভদ্রতা। কোনো দেশের মধ্যে যদি ইমেজ, আচার, অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধের চর্চা, শিক্ষা এগুলো থাকে, তাকে বলে সফট পাওয়ার। হার্ড পাওয়ার হলো ইকোনমিক অ্যান্ড মিলিটারি পাওয়ার। অর্থনৈতিক ও সামরিক পাওয়ার থাকে, তাকে বলা হয় হার্ড পাওয়ার। আর শুধু সামরিক বললে কনভেনশনাল পাওয়ার। স্মার্ট পাওয়ার, এটা যেমন আপনি বলতে পারেন এই সফট পাওয়ারফুল দেশ একটা বলতে পারেন নরওয়ে, আর এখানে বলতে পারেন ইউএসএ। হার্ড পাওয়ারফুল রাষ্ট্র হলো ইউএসএ, চায়না, রাশিয়া। কারণ তাদের ইমেজ কিন্তু কম, ইন্টারন্যাশনালি তাদের ইমেজ নাই। ইমেজ বলতে যে পজিটিভ ইমেজ, যে তারা খুবই মানবিক, তারা মানব উন্নয়ন সূচকে ভালো আছে। মানব উন্নয়ন সূচকে কিন্তু নাই, তারা অর্থনীতিতে টাকা আছে কিন্তু মানব উন্নয়ন সূচক কিন্তু নরওয়ের আছে। স্মার্ট পাওয়ার হলো সফট পাওয়ার প্লাস হার্ড পাওয়ার, অর্থাৎ যার এই দুইটা পাওয়ার আছে সে হলো স্মার্ট পাওয়ার। যেমন জার্মানির সামরিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, জার্মানির ইমেজ আছে, জার্মানির আচরণ আছে, অসাম্প্রদায়িক চেতনা আছে, সেই দেশটার নাম জার্মানি। যেমন কানাডা, এটা স্মার্ট পাওয়ার। কানাডা স্মার্ট পাওয়ার, জার্মানি স্মার্ট পাওয়ার। সুপার পাওয়ার হলো
অর্থনীতি ও সামরিক শক্তিতে একক ক্ষমতাধর। অর্থনীতি ও সামরিক শক্তিতে একক ক্ষমতাধর। একক, একজন হবে, বর্তমানে ইউএসএ। ও মিলিটারি সূচকও 1 নম্বর, অর্থনৈতিক সূচকও 1 নম্বর। অর্থাৎ সুপার পাওয়ার বলা হবে যিনি একজনই থাকবে। সুপার পাওয়ার অ্যানাদার মানে থাকে না, একাধিক থাকে না। কনভেনশনাল পাওয়ার, যেটাকে বাংলায় বলে প্রচলিত নিরাপত্তা, একটু আগে বললাম, ওটা সামরিক শক্তি। সামরিক শক্তি অর্থাৎ সেনাবাহিনী, তারপরে হলো আপনার অস্ত্র, গোলা বারুদ, এটা। আর নন কনভেনশনাল পাওয়ার, এটা হলো অপ্রচলিত নিরাপত্তা, যেটা একটু আগে বললাম, অর্থাৎ অসামরিক নিরাপত্তা। সামরিক ছাড়া যা আছে সব নিরাপত্তাই হলো, সব শক্তি, নিরাপত্তা না, প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি হলো অর্থনীতি মানে সামরিক শক্তি ছাড়া যা আছে সবই অসামরিক নিরাপত্তা। কে? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, আমদুল্লাহ। হ্যাঁ, কি? আল্লাহ, 10টায়? কিসের মিটিং? হ্যাঁ, আমি 10টায় আসতেছি। ওকে ওকে, তাহলে এলো পাওয়ার। হ্যাঁ, তাহলে পাওয়ার, বিভিন্ন ধরনের পাওয়ার আছে। এরপরে ন্যাশনাল পাওয়ার আছে, আরেকটা আছে সুপার পাওয়ারের পাশাপাশি একটা আছে হেজিমনি পাওয়ার। হেজিমনি পাওয়ার এটা হলো কর্তৃত্ববাদী শক্তি। কর্তৃত্ববাদী শক্তি, হেজিমনি পাওয়ার, কর্তৃত্ববাদী শক্তি। এটা হলো যে সামরিক শক্তিতে বলিয়ান রাষ্ট্র, সামরিক শক্তিতে বলিয়ান রাষ্ট্র অন্য দেশের প্রতি কর্তৃত্ব স্থাপন করলে, এবং সেটা হবে হেজিমনি পাওয়ার। কর্তৃত্ববাদী শক্তি, সে কেউরে পাত্তা দেয় না, যারে পায় তারে থাপড়ায়। এটা হলো হেজিমনি পাওয়ার। ক্লিয়ার? এরপরে হলো আরেকটা কনসেপ্ট, ব্যালেন্স অফ পাওয়ার। দেখা যায় এখানেই সব পাওয়ারগুলো লিখে ফেলেন। আরেকটা হলো ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার হলো দুই পক্ষের মধ্যে শক্তি সাম্যতার প্রতিযোগিতা। দুই পক্ষের মধ্যে শক্তি সাম্যতার, অর্থাৎ সমতায় আসার জন্য দুই পক্ষের মধ্যে যে প্রতিযোগিতা থাকে তাকে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার হলো যে আজকে ভারত আজকে যুক্তরাষ্ট্রকে নিয়ে কোয়ার্ড করতে চায় ভারত মহাসাগরে, পাকিস্তান কিন্তু আবার চীনকে নিয়ে হিমালয়ান কোয়ার্ড করতে চায়। এটাকে ব্যালেন্স অফ পাওয়ার বলে। অর্থাৎ তুমি যদি মানে যেমন যুক্তরাষ্ট্র যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এ কর্তৃত্ব স্থাপন করে, ঠিক তেমনি চায়না কিন্তু এনডিবি এবং এআইআইবি প্রতিষ্ঠা করেছে। এখানে চায়না তার কর্তৃত্ব স্থাপন করবে। এটাকে ব্যালেন্স অফ পাওয়ার বলে। অর্থাৎ শত্রুপক্ষ যা করবে তার এগেনস্টে কিছু করা, তার এগেনস্টে নিজের শক্তির সামর্থ্যকে নিয়ে আসা। কি হার্ড পাওয়ার এবং কনভেনশনাল পাওয়ার এর বেসিক ডিফারেন্সটা যদি একটু বলতেন। হার্ড পাওয়ার এবং কনভেনশনাল পাওয়ারের মধ্যে পার্থক্য হলো, হার্ড পাওয়ার হলো ইকোনমিক আর মিলিটারি দুইটা থাকতে হবে। শক্তির মধ্যে
এটা কঠিন শক্তি। যেমন অর্থনৈতিক এবং সামরিক শক্তি এই দুইটা যার থাকবে সে হার্ড পাওয়ার, আর যার শুধুমাত্র মিলিটারি পাওয়ার থাকবে সে কিন্তু হলো কনভেনশনাল পাওয়ার। যার মিলিটারি পাওয়ার থাকবে না, ইকোনমিক পাওয়ার থাকবে শুধু, সে কিন্তু নন কনভেনশনাল পাওয়ার। একটা রাষ্ট্র উদাহরণ দেবো, এটা দিলাম ইউএসএ, চায়না এবং রাশিয়া, এরা হলো হার্ড পাওয়ারফুল কান্ট্রিজ। আর সফট পাওয়ারফুল কান্ট্রিজ হলো তার মিলিটারি টিলিটারি, ওগুলো গৌণ বিষয়। মুখ্য বিষয় হলো তার ইমেজ আছে কিনা, তার নর্মস আছে কিনা, বিহেভিয়ার আছে কিনা, সে নন কমিউনাল কিনা, সে কি অ্যান্টি রেসিস্ট কিনা, অর্থাৎ বর্ণবাদ বিরোধী অবস্থান তার আছে কিনা, সে সামাজিক কিনা, সে মানবিক কিনা, সে হিউম্যান কিনা। এটা হলো আপনার সফট পাওয়ারফুল। আর যখন একটা দেশে মিলিটারি এবং ইকোনমিক পাওয়ারফুল থাকবে তখন তাকে বলা হবে হার্ড পাওয়ার। যেমন দেখেন এদের পাওয়ার আছে, আমি যাদের উদাহরণ দিলাম, এদের ইকোনমিক অ্যান্ড মিলিটারি পাওয়ার আছে বা মিলিটারি সিকিউরিটি আছে, বাট দে হ্যাভ নো ইন্টারন্যাশনাল ইমেজ। এবং তার মধ্যে কিন্তু সফট পাওয়ার তাদের মধ্যে নাই। ঠিক তেমনি স্মার্ট পাওয়ার হলো যদি কারো দুইটাই থাকে তাকে বলা হয় স্মার্ট পাওয়ার। এবং সেই স্মার্ট পাওয়ারফুল কান্ট্রি এই পৃথিবীতে একটা জার্মানি, একটা আছে কানাডা, একটা আছে অস্ট্রেলিয়া। এইসব দেশগুলো হলো স্মার্ট পাওয়ারফুল কান্ট্রি। একই সাথে ইকোনমি আছে, একই সাথে মিলিটারি আছে, একই সাথে তার ইন্টারন্যাশনাল ইমেজও আছে, সে হলো স্মার্ট পাওয়ার। সুপার পাওয়ার কী হবে? সুপার পাওয়ার হবে অর্থনীতি এবং সামরিক শক্তিতে একক ক্ষমতাধর। এবং সুপার পাওয়ার পৃথিবীতে একটা হবে, সুপার পাওয়ার কখনো দুইটা হবে না, সুপার পাওয়ার সবসময় একটা হবে। এবং সেই সুপার পাওয়ারফুল কান্ট্রি একটাই, সেটা বর্তমানে ইউএসএ। ও একক ক্ষমতাধর অর্থনীতি এবং সামরিক শক্তিতে। আর হেজিমনি পাওয়ার হলো ওর কর্তৃত্ববাদী শক্তি, ওর পাওয়ার থাকবে বাট ওটাকে অ্যাবিউজ করবে, ও পার্শ্ববর্তী দেশকে থাপড়াবে। চায়নার পাওয়ার আছে, সে বাংলাদেশের রোহিঙ্গা চাপাই দিয়েছে, সে মিয়ানমারের পক্ষে থাকে। এটা হেজিমনি পাওয়ার এক্সারসাইজ। আপনার যদি ধরেন ইউএসএ, তার পাওয়ার আছে, সেই এল সালভাদর, পানামা, কোস্টারিকা, কিউবা তাদের প্রতি বিরূপ আচরণ করে, এটাকে বলা হয় ওই অঞ্চলের মধ্যে হেজিমনি পাওয়ার। ইন্ডিয়া আমাদের দক্ষিণ এশিয়ায় যে পাওয়ারটা করে সেটা হেজিমনি পাওয়ার। সে এতদিন আমাদেরকে পানি দেয় না, এখন সমুদ্র সীমা তার, সে সমুদ্র সীমা ওই আইন মানে না। গত পরশুদিন না কবে যেন তাদের একটা পরিকল্পনাই হলো, ফাঁস হলো। মানে এইটা হলো তাদের হেজিমনি পাওয়ার। ঠিক তেমনি ব্যালেন্স অফ পাওয়ার কোনটা? ব্যালেন্স অফ পাওয়ার হলো যে দুই পক্ষ যখন শত্রু পক্ষের মধ্যে প্রতিযোগিতা হবে, তুমি একটা অস্ত্র বানাও, আমি একটা অস্ত্র বানাই, তুমি এই জোটে যাও, আমি এই জোটে যাই, এইটা হলো কি ভাই? ব্যালেন্স অফ পাওয়ার। তা ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে আবার এখানে বর্তমানে যে থিওরিস্টরা, তারা ব্যালেন্স অফ পাওয়ারের শুরু থেকেই বসেছে। যেমন যুক্তরাষ্ট্র যখন পরমাণু অস্ত্র বানাইছে 45 সালে, সোভিয়েত ইউনিয়ন বানাইছে 1949 সালে, এই পরমাণু অস্ত্র বানালো, এটা হলো ব্যালেন্স অফ পাওয়ারের প্রতিযোগিতা। ইউএসএ সিআইএ বানালো, আর রাশিয়া কেজিবি বানালো, গোয়েন্দা সংস্থা, এটা কিন্তু হেজিমনি পাওয়ার। আপনার ইউএসএ উত্তর কোরিয়ায় আক্রমণ করলো, দক্ষিণ কোরিয়ার আক্রমণ করে বসলো রাশিয়া, এটা ব্যালেন্স অফ পাওয়ার এক্সারসাইজ। অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ারের বিষয়টা আমি বুঝতে পারছি। যেমন G7 করলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া করলো কি নিউ G7, এটা ব্যালেন্স অফ পাওয়ারের প্রতিযোগিতা। অর্থাৎ শক্তি সাম্যতা হলো শত্রুপক্ষের মধ্যে শক্তি সাম্যতায় আসার জন্য প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতা যখন নেগেটিভ হবে তখন তাকে বলা হয় ব্যালেন্স অফ টেরোরিজম, তখন তাকে বলা হয় ব্যালেন্স অফ টেরোরিজম। অর্থাৎ পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বা অস্ত্রের প্রতিযোগিতা। এই অস্ত্রের সাম্যতা আসলে, এই অস্ত্রের সাম্যতা যেটা, সেটাকে বলা হবে ব্যালেন্স অফ টেরোরিজম। অস্ত্রের সাম্যতাকে বলা হয় ব্যালেন্স অফ টেরোরিজম। অস্ত্রের সাম্যতা মানে হলো যেটা আগে ব্যালেন্স অফ পাওয়ার বলতো, সাম্প্রতিক সময় এটাকে ব্যালেন্স অফ টেরোরিজম বলা হয়। আজকে ইন্ডিয়া 5000 কিলোমিটার গতিবেগের অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাইছে, এটা তো আমার দরকার নেই, আমার জানা দরকার আছে। সে এটা বুঝায় চায়নাকে যে আমি 5000 কিলোমিটার দূরে আক্রমণ করতে সক্ষম, আমি 5000 কিলোমিটার গতি সম্পন্ন আমার কাছে ক্ষেপণাস্ত্র আছে। সো তুমি আমার মাত্র 200 কিলোমিটারের মধ্যে তোমার স্থাপনা অবস্থিত, সেখানে তুমি কেন এত মানে করো? এটা দেখায় যে আমার পাওয়ারটা আছে। ঠিক তেমনি অগ্নি-5-এর পরে কিন্তু চ্যাংই-5 তারা কিন্তু উৎক্ষেপণ করে দিছে। এখন বিষয় হচ্ছে যে এই অস্ত্রের প্রতিযোগিতা যখন হবে তখন তাকে বলা ব্যালেন্স অফ টেরোরিজম, আর অস্ত্র ছাড়া অন্যান্য প্রতিযোগিতা হবে তখন তাকে বলা হবে ব্যালেন্স অফ পাওয়ার। আগে অস্ত্রটাকেও ব্যালেন্স অফ পাওয়ার বলা হতো, এখন এটাকে আলাদা করে ব্যালেন্স অফ টেরোরিজম বলা হয়। তা আমার মনে হয় এখানে পাওয়ারটা
একেবারে খুবই ক্লিয়ার আমার মনে হয়। আপনাদের পরীক্ষা আসলে পারবেন। এখানে পাওয়ারের মধ্যে আরও দুইটা বিষয় আছে। একটা আছে আপনার যেটাকে বলা হয় স্থায়ী শক্তি, স্থায়ী স্থায়ী শক্তি আছে একটা, একটা আছে অস্থায়ী শক্তি বা অস্থায়ী উপাদান। রাষ্ট্রের কিছু আছে স্থায়ী উপাদান, কিছু আছে অস্থায়ী উপাদান। অর্থাৎ একটা রাষ্ট্রের স্থায়ী উপাদান অর্থাৎ জাতীয় শক্তির স্থায়ী উপাদান, শক্তির স্থায়ী উপাদান বা জাতীয় শক্তির স্থায়ী উপাদান, আমি এখানে লিখি। স্থায়ী উপাদানগুলো কি কি? স্থায়ী উপাদান হলো যে একটা রাষ্ট্রের যেগুলো পরিবর্তন হবে না তাকে স্থায়ী উপাদান বলে। যত কিছু হোক ও রাষ্ট্রে কিন্তু পরিবর্তন হবে না। যেমন ধরেন আপনার ভৌগোলিক অবস্থা, আপনার ভৌগোলিক অবস্থা কী রকমের সেটার উপরে কিন্তু আপনার শক্তি নির্ভর করে। আপনি দেখেন ভৌগোলিক অবস্থাটা এটা কিন্তু আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। আফগানিস্তানে 6টা দেশ দ্বারা আবৃত, আফগানিস্তানে সাগর নাই, আফগানিস্তান স্থল বেশিত, ওর পাওয়ার আর নিউজিল্যান্ডের পাওয়ার এক হবে না। নিউজিল্যান্ডের পাওয়ার আর ওর পাওয়ার এক হবে না। আফগানিস্তানের পাওয়ারটা হলো যে ওর যে ভৌগোলিক পাওয়ার সেটা হলো পাহাড় বেষ্টিত। ও প্রতিপক্ষ 3টা দেশ আছে যেটা ওর সবচেয়ে পাওয়ারফুল, একটা পাকিস্তান, একটা ইরান আর একটা হলো কি চায়না, এবং এর মধ্যে 2টা পক্ষ হলো পরমাণু শক্তিধর। তো সে এখান থেকে বিগ থ্রেটে আছে এবং যার ফলে সে ভৌগোলিক একটা শক্তি একটা পায়, সেটা হলো পাহাড় বেষ্টিত হওয়ার কারণে সেই এখানে হয়তো বা সিকিউরিটি পায়। কিন্তু সিকিউরিটি পাইলেও সে কিন্তু অন্যান্য সিকিউরিটি পায় না, শুধুমাত্র সে ফিজিক্যাল সিকিউরিটি পায়। ফিজিক্যাল সিকিউরিটি হলো যে মানুষ আক্রমণ করলে তারা লুকিয়ে থাকতে পারে, কিন্তু তার কিন্তু ফুড নাই, তার ওয়াটার নাই, তার মধ্যে কোনো মানে এডুকেশন নাই। সেই রাস্তায় নামলে আপনি দেখবেন এডুকেশন এমন একটা বিষয়, আপনি নিজে এডুকেশন করলে কিন্তু হবে না। আপনি খুব ভালো ড্রাইভ করেন, আপনি খুব ভালো গাড়ি চালান, কিন্তু আপনার প্রতিপক্ষ ভালো গাড়ি চালায় না, কিন্তু আপনি তো রাস্তায় সেফ না। যখন আপনার এডুকেশন থাকবে না, আপনার রাষ্ট্রে যখন সবার মধ্যে এডুকেশন থাকবে না, তখন কিন্তু আর শান্তি থাকবে না। ব্যাপারটা এরকমের না? তাহলে আফগানিস্তানে দেখেন তার ভৌগোলিক সিকিউরিটি যেটা আছে, সে কিন্তু এই ভৌগোলিক অবস্থান সে 6টা দেশ দ্বারা আবৃত, যে কোনো একটা দেশের মধ্য থেকে তার কাছে আক্রমণ হতে পারে। হ্যাঁ, আর নিউজিল্যান্ডে যদি কেউ আক্রমণ করতে চায়, আপনি দেখেন যে নিউজিল্যান্ডে সে আক্রমণ করবে, নিউজিল্যান্ড ওখানে গিয়ে যে পরিমাণ ফুয়েল খরচ করে ওখানে যাবে এবং ওখান থেকে ফিরে আসবে, ওই পরিমাণ সে বেনিফিটেড হবে না নিউজিল্যান্ড থেকে আক্রমণ করে। এই জন্য নিউজিল্যান্ডে কেউ আক্রমণ করে না। এই জন্য আফগানিস্তানে বারবার মানে প্রভু রাষ্ট্রগুলো আক্রমণ করে, কখনো সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, কখনো ইউকে করে, কখনো রাশিয়া করে, এবং আপনি বেঁচে থাকলে দেখবেন আর কয়েকদিন পরে চায়না আক্রমণ করবে। আপনি বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখবেন, আল্লাহ জানে, আল্লাহ মাফ করো, ভবিষ্যৎ বলতে হয় না, মানে আল্লাহ শিরক করা হয় যে আল্লাহ, মানে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এখানে চায়নাও আক্রমণ করবে একটা সময়। এখন বিষয়টা হচ্ছে যে ভৌগোলিক শক্তি, এই যে ভৌগোলিক অবস্থান, এটা একটা রাষ্ট্রের স্থায়ী উপাদান। ভৌগোলিক অবস্থান, তাহলে একটা রাষ্ট্রের স্থায়ী উপাদান হলো ভৌগোলিক শক্তি, ভৌগোলিক অবস্থান। নাম্বার 2 হলো রাষ্ট্রের স্থায়ী উপাদানের মধ্যে আরেকটা হলো ন্যাচারাল। আইকন প্লাসে ক্লাসটা আমাদের গ্রুপে শেয়ার দিয়ে রিসেন্ট টপিকের। আচ্ছা দেব, কোনটা স্যার বলতে পারবে? কি তুই প্যাচের হাতে রেগুলার দিছিস কে? ওইভাবে করে পড়া যায়, একটা মানে সলিড দিবি ওটা। আমরা কিন্তু জানি গবেষণা দেখা গেছে যে মানুষ তার ফোনের মাত্র 30% ইউজ করে, মানে ফোনের যে পরিমাণ তার মানে ইউজিং থাকে, সেই ইউজিংয়ের 30% ইউজ করে। যেমন আমার মতো আইফোন শুধু ক্লাসই নেই, আর কিছুই করতে পারি না, তাও ক্লাসটাও ভালো হয় না, তাও এইটা ছোট হয়ে যায়, এটা বড় হয়ে যায়, এই সাউন্ড হয় না। আল্লাহ রে, আপনাদের কি আসলে বোর লাগতেছে ক্লাসটা? টপিকগুলা কি একটু কঠিন লাগতেছে না বোর লাগতেছে, নাকি মজা লাগতেছে? এটা বলেন, একটু কমেন্ট করেন তো দেখি। অনেস্ট। খারাপ লাগলে বলবেন যে বোর লাগে, আর ভালো লাগলে বলবেন যে না ভালো লাগে। এটা আসলে এরকম কেন আসতে পারে না? আমি নিজেই তো কোশ্চেন করে দেবো যে কোনটি কনভেনশনাল সিকিউরিটি, কোনটা কনভেনশনাল পাওয়ার, কোনটা স্মার্ট পাওয়ার, এটা তো আমি নিজেই কোশ্চেন করে দেবো। কিন্তু এভাবে যদি পিএসসি যখন কোশ্চেন করে নাই, তখন কিন্তু মনে হয়েছে যে না, এগুলো আসলে আসার মতো না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কবে, আন্তর্জাতিক আইনের কি কি বলছে,
হ্যাঁ কঠিন, এই যে কঠিন বলে ফেলছে। না ভাইয়া কি, না না মজা, ভালো লাগছে, ভালো লাগে। কি লিখছে? রিসেন্ট এক ক্লাস শেয়ার দিবেন। আচ্ছা দেবো না, ভালো লাগছে, ইন্টারেস্টিং। বাবারে ভৌগোলিক অবস্থান আর একটা হলো প্রাকৃতিক সম্পদ। একটা রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এটা হলো স্থায়ী উপাদান। আপনি কি ইচ্ছা করলে আমার প্রাকৃতিক সম্পদ নিয়ে যেতে পারবেন, আপনি আমাকে আক্রমণ করতে পারবেন, কিন্তু আমার সমুদ্রের তলদেশে যে তেল গ্যাস আছে, আমার ভোলায় যে আমার এখানে প্রচুর তেলের সন্ধান পেয়েছে, আপনি কি এটা নিতে পারবেন? নিতে পারবো যদি আমার থাপড়ায় থাপড়ায় এখানে খুঁটি গ্যারেটারে আবার নেন, কিন্তু কথা সেটা আমার স্থায়ী একটা উপাদান একটা রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ। এরপরে হল আপনার শিল্প সামর্থ্য। শিল্প সামর্থ্য এটাও একটা রাষ্ট্রের। শিল্প সামর্থ্য বলতে কি বোঝায়? অর্থাৎ পরিবেশ বোঝায়, টেম্পারেচার কিন্তু ফ্যাক্ট। আপনি দেখেন শিল্পোন্নত দেশগুলো সব কিন্তু ইউরোপে, শিল্পোন্নত দেশগুলো কিন্তু আফ্রিকা না, শিল্পোন্নত দেশগুলো কিন্তু আপনার ইউএসএ, কানাডায়, এবং যেখানে শীত প্রধান দেশ সেখানে শিল্প সামর্থ্য থাকে, শীত প্রধান অঞ্চল সাধারণত হয়। এরপর হলো তার কাঁচামাল থাকে, প্রাচুর্যতা থাকে, কাঁচামালের প্রাচুর্যতা থাকে। এটা হলো শিল্প সামর্থ্য একটা রাষ্ট্রের হলো স্থায়ী উপাদান। এরপর হলো সামরিক প্রস্তুতি। নাম্বার 4, সামরিক প্রস্তুতি। এটা একটা রাষ্ট্রের স্থায়ী একটা শক্তি। সামরিক প্রস্তুতি, স্থায়ী শক্তি। আপনার ইরানের ইচ অ্যান্ড এভরি সবাই অস্ত্র চালাতে পারে, আর আমরা তো পিস্তল দেখি, বাবা পিস্তল, অবস্থা খুব খারাপ হয়ে যায়। একবার কি হয়েছে জানেন, এলাকার কিছু বখাটে বন্ধু থাকে না, কিছু অপ্রয়োজনীয় কিন্তু বখাটে, আপনিও জানেন, কিন্তু হাই হ্যালো, মানে ভয়ও লাগে ওদের সাথে চলতে, আবার ওদের সাথে লাগতেও যায় না, এরকম কিন্তু থাকে। আমার এরকম বিহেভিয়ার, আমি জানি না আপনারা কেমন। আমি যারা একটু মাস্তান টাস্তান নগর লাগে একটু খাতিল দিয়ে চলতাম, তারপরে যদি আগে থেকে ছোটো ছিলাম তো, এখনই এই তখন তো কি করছে, একবার ওই বন্ধুরা অস্ত্র নিয়ে আসছে বুঝছেন, রাত্রিবেলা কারেন্ট চলে গেছে। এখন আমার হাতে একটা চাইনিজ কুড়াল দিছে বুঝছেন, একটা চাইনিজ কুড়াল দিছে। আর পরেরটা পরে বলি, চাইনিজ কুড়াল দেওয়ার পরে এখন কুড়ালগুলো কিন্তু এতটুকু থাকে এবং এই হাতলগুলো অনেক চিকন, আর এই যে কুড়ালটা একটু মানে খুব ধারালো এবং পাতলা। কুড়ালটা হাতে দিয়েছেন হাত কাঁপে। এখন কয় কি বন্ধু তুমি ভয় পাইতেছো? আমি না, কিসের ভয়? তো আমরা তো পিস্তল দেখি, বাবা পিস্তল, ঠিক আছে, এই অবস্থা। আর সেখানে ওরা তো পিস্তল চালাইতে পারে। তার মানে ওর এই সামরিক প্রস্তুতি, ওর মনে করেন গোলা বারুদ আছে, ওর প্রচুর অস্ত্র আছে, অস্ত্র কারখানা আছে, ওর আপনার প্রচুর অস্ত্র মজুদ আছে, ওর কাছে আপনার ইউরেনিয়াম আছে, ওর কাছে ধরেন আপনার সাইনাইড আছে, সব কিছু আছে, সেটাকে সামরিক প্রস্তুতি বলা হয়। এটা একটা রাষ্ট্রের স্থায়ী উপাদান। এটা খুব তাড়াতাড়ি আপনি কিন্তু তার কাছ থেকে নিঃশেষ করতে পারবেন না, খুব তাড়াতাড়ি সম্ভব না। নাম্বার 5, সেটা হলো জনসংখ্যা। জনসংখ্যা একটা রাষ্ট্রের স্থায়ী উপাদান। আপনার অনেক পাওয়ার আছে, বাট ইউ হ্যাভ নো পপুলেশন। আপনি অনেক উন্নত, সমৃদ্ধ। জার্মানি পৃথিবীর মধ্যে তারা 2টা বিশ্বযুদ্ধ বাধাই দিছে, এবং ওয়েট পলিটিকস মানে তত্ত্বের প্রবক্তা যেই দেশটা, যে বিশ্ব রাজনীতি তত্ত্ব, হুদাই ভাব নিছে। কিন্তু আলটিমেটলি কি, তার যে মানে জনসংখ্যা, সেই রকমের তার জনসংখ্যাও ছিল না, তার জনসংখ্যার মধ্যে সামর্থ্যও ছিল না। অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু জনসংখ্যার উপরে নির্ভর করবে, জনসংখ্যার বিহেভিয়ার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনার জনগণের মধ্যে যদি ঐক্য থাকে, আপনার জনগণের মধ্যে যদি অসাম্প্রদায়িক চেতনা থাকে, আপনার জনগণ যদি শিক্ষিত হয়, আপনার জনগণ যদি মানে সচেতন হয়, তাহলে কিন্তু এটা আপনার একটা শক্তি, এবং সেই শক্তিটা হলো স্থায়ী শক্তি। যদি থাকে তাহলে স্থায়ী শক্তি থাকবে, না থাকলে স্থায়ী শক্তি থাকবে না, ঠিক আছে। আর একটা রাষ্ট্রের হলো অস্থায়ী উপাদান। অস্থায়ী উপাদান হলো অনেক কিছু। অস্থায়ী উপাদান হলো অস্থায়ী উপাদান।
নাম্বার 1, অস্থায়ী উপাদান নাম্বার 1 হলো কূটনৈতিক নৈপুণ্যতা। কূটনৈতিক নৈপুণ্যতা সবার মধ্যে কিন্তু এই ডিপ্লোম্যাটিক নৈপুণ্যতা থাকে না। আমি একজন আমার এক বড় ভাই আছেন, আমার রুমমেট ছিলেন, উনি 30তম বিসিএসে ফরেন ক্যাডার। ইন্টারেস্টিং বিষয় যে আমি তাকে পড়াইতাম, জানেন, সাধারণ জ্ঞান পড়াইতাম। সে ম্যানেজমেন্ট স্টুডেন্ট ছিল। ভাই দেখতে অনেক সুন্দর ছিল, মহিউদ্দিন নাম বলবো না। তো সেই ভাই মানে সাধারণ জ্ঞান এটা ওটা সে করতো আর কি, আমার কাছ থেকে শিখতো। আমি তখন অ্যাডমিশন কোচিংয়ে পড়াই টড়াই তখন। তো যাই হোক, উনি আমাকে বলছে যে ভাই মানে আমি তার কাছে মানে খুব কৌতূহলী, তার সাথে দেখা করি, তার সাথে কথা বলি। আমার ড্রিম ছিল যে আমি 6টা বিসিএসে আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স। তো তার সাথে জিজ্ঞেস করতাম যে ভাই আপনারা এই যে এসে গেছেন, মানে নেদারল্যান্ডসে তাদের একটা ট্রেনিং ছিল। ট্রেনিং বলতে সব দেশের রাষ্ট্রদূতরা, মানে তরুণ রাষ্ট্রদূতদের তাদের একটা সেশন ছিল। তখন আমি জিজ্ঞেস করছি যে ভাই আসলে আপনার কাছে মনে হয় কি যে ওখানে কারা বেশি বুদ্ধিমান? তো বলছে যে সবচেয়ে বেশি কম বুদ্ধি হলো, মানে সবচেয়ে কম বুদ্ধি এই অঞ্চলের মধ্যে শ্রীলঙ্কাদের। শ্রীলঙ্কান ডিপ্লোম্যাটদের তেমন কোনো বুদ্ধিশুদ্ধি নেই। আর বলল যে তিনি এই অঞ্চলের মধ্যে সত্যি বলতে ডিপ্লোম্যাট যারা আছেন তারা এক্সারসাইজ করতে পারেন না। সেটা বলছে যে আমাদের বাংলাদেশিরা খুব ওখানে ভালো করছে, বাংলাদেশিদের কূটনৈতিক নৈপুণ্যতা খুব ভালো। কিন্তু কথা হয়েছে যে মানে তাদেরকে তো অ্যাক্সেস দেওয়া হয় না। একজন ইন্ডিয়ান দেখেন না, ওই যে ইন্ডিয়ান স্নেহা দিব্য, উনি কিন্তু গতকালকে কিন্তু সংসদ কাঁপায়, মানে সাধারণ পরিষদ কাঁপায় ফেলছেন। শি ওয়াজ ফার্স্ট সেক্রেটারি, তিনি মাত্র ফার্স্ট সেক্রেটারি। আপনি একজন ডিপ্লোম্যাটে মিশনে থাকে প্রথম কে? হাই কমিশনার বা অ্যাম্বাসাডার, তারপরে থাকে চার্জ দ্য অ্যাফেয়ার্স, তারপরে থাকে হলো কাউন্সিলর, কনসুলেট জেনারেল, এরপরে থাকে কাউন্সিলর, তারপরে ফার্স্ট সেক্রেটারি, তারপরে সেকেন্ড সেক্রেটারি, তারপর থার্ড সেক্রেটারি। আপনি জয়েন করলে প্রথমে থার্ড সেক্রেটারি হবেন, দেন প্রমোশন পেয়ে সেকেন্ড সেক্রেটারি, তারপরে ফার্স্ট সেক্রেটারি, এরপরে কাউন্সিলর, কনসুলেট জেনারেল, চার্জ দ্য অ্যাফেয়ার্স, হাই কমিশনার। তা দেখেন সে কিন্তু হাই কমিশনার বা অ্যাম্বাসেডার না, ফরেন মিনিস্টার তো নাই, সে অ্যাম্বাসেডার না, সে কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্স না, সে কিন্তু কনসুলেট জেনারেল না, সে কিন্তু একজন কাউন্সিলরও না, শি ইজ অনলি ফার্স্ট সেক্রেটারি। এবং তার দেখেন কতটা অ্যাফ্লুয়েন্টলি সে কথা বলছে। এবং তাকে কিন্তু সাধারণ পরিষদের অধিবেশনে, আপনি পারলে এটা ভিডিওটা একটু দেখবেন, ইউটিউবে সার্চ দিয়েছেন না বৈদ্য, সে ইমরান খানকে কীভাবে যে সে সাইজ করে ফেলছে কালকে তার বক্তব্যে। এবং সে কিন্তু ওখানে মানে পাকিস্তানকে সরাসরি বলছে যে টেররিস্ট নেশনস, এবং টেররিস্ট নেশনের সে পুরো ক্রাইটেরিয়া বলছে যে এখন টেররিস্ট নেশনের কী কী থাকে সেই গুণগুলো পাকিস্তানের আছে। এবং ইমরান খানকে তিনি একজন টেররিস্ট বলছেন। এই যে সাহসিকতা, অর্থাৎ সাহস তো পরের কথা, ফার্স্ট কথা হলো যে তিনি সুযোগ পেয়েছেন। বাংলাদেশে ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি কেউ সুযোগ পায় না, প্রাইম মিনিস্টার গিয়ে বসে থাকে, এবং প্রাইম মিনিস্টার থাকে একজন। সাধারণ পরিষদে কিন্তু সর্বোচ্চ 5 জন যেতে পারে, এটা কি জানেন? সাধারণ পরিষদে একজন প্রতিনিধির সাথে 5 জন থাকতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যায় কয়জন জানেন? এইবার একটু কম গেছে। একটা বিমানে যতজন যাইতে পারে 173, 174 জন। ঢাকা ইউনিভার্সিটির বন্ধুরা ছাত্রলীগ করে প্রধানমন্ত্রীর সাথে চলে গেছে নিউ ইয়র্কে, ঠিক আছে? এই রকমের অবস্থা যে বাংলাদেশে হলো কয়েকশো যায়, কিন্তু অধিবেশনে প্রবেশ করে 5 জন। সেই 5 জন কারা? সেই 5 জন কিন্তু মানে তরুণ কোনো অফিসারকে ওখানে রাখা হয় না, ঠিক আছে? সেখানে কিন্তু যে আপনি যে বলছেন যে আপনার কি মনে আছে যে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যে গহর রিজভিকে যখন আল জাজিরের ও যখন সাইজ করতেছিল গহর রিজভিকে, তখন কিন্তু ইউকের একজন তিনি কিন্তু বাংলাদেশকে খুব করছিল, মানে ডেনাউন্সিং করছিল বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের প্রোগ্রেস নিয়ে। তখন সে বলছিল যে উই আর শেল্টার্ড, মানে উই শেল্টার্ড যে 1 মিলিয়ন রোহিঙ্গাস, হ্যাভ ইউ এনি ব্রেভ, মানে এরকমের একটা সামথিং বলছে। যে মানে বাক্যটা ছিল এরকমের যে তোমার কি এমন কোনো সাহসিকতা এখানে কেউ দেখাতে পারবে যে 1 মিলিয়ন মানুষকে আশ্রয় দিবে? বাংলাদেশ ক্যান ডু। এবং সেটা সে খুব বোল্ডলি বলছে।
এখানে কিন্তু সে কিন্তু স্টেজে ছিল না, সে কিন্তু তার অডিয়েন্স থেকে সেখানে সে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের একজন সেখানে স্টেজে কিন্তু ছিল গহর রিজভী। আপনারা হয়তো দেখছেন এটা, ওইটা দেখেন, তার স্পিচটা দেখেন, মানে খুব সম্ভবত 30 থেকে 37 সেকেন্ডস, মানে খুবই মানে এক্সিলেন্ট তার স্পিচ ছিল। তো আমি যেখানে বললাম যে কূটনৈতিক নৈপুণ্যতা একটা ফ্যাক্ট, একটা রাষ্ট্রের অস্থায়ী উপাদান, কিন্তু এই নৈপুণ্যতাটা হলো আপনার শো করতে হবে, এই নৈপুণ্যতাটা কার থাকবে। এখন এটা অস্থায়ী কেন, আপনি বলতে পারেন এটা অস্থায়ী কেন, কেন স্থায়ী না, আমি সেখানেই যাচ্ছিলাম যে কূটনৈতিক নৈপুণ্যতা বাংলাদেশের ভালো, কিন্তু এই নৈপুণ্যতাকে শো করার জন্য তার মানে ওই রাষ্ট্রের ডিসিশন মেকার যারা থাকে তাদের উপর নির্ভর করে। আজকে বাংলাদেশের শক্তি বা একটা দেশের শক্তি কি, হেড অফ গভর্নমেন্ট। এই হেড অফ গভর্নমেন্ট এটা অস্থায়ী উপাদান। এই হেড অফ গভর্নমেন্ট, সরকার প্রধান, তিনি কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়। হেড অফ গভর্নমেন্টের আচরণের উপরে ওই রাষ্ট্রের পুরো আচরণ নির্ভর করে। আপনি দেখেন ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ 2005-06 সালে। সেই মাহমুদ আহমেদিনেজাদের প্রেসিডেন্ট আর হলো এখন যে ইব্রাহিম রাইসি, ওনার দুজনের মধ্যে কিন্তু স্পিচের মধ্যে অনেক পার্থক্য আছে দুজনের মধ্যে। আপনি দেখেন বাংলাদেশের কথাই চিন্তা করেন, শেখ হাসিনার সময় ডিপ্লোমেসি এক ধরনের হয়, অন্য সরকার থাকলে আরেক ধরনের হয়। ভারতের সাথে বাংলাদেশের এ পর্যন্ত চুক্তি হয়েছে, মানে চুক্তি হয়েছে তো অনেকগুলো, মানে এক সময় তো 30-40টা হয়, গত তো ডিসেম্বরও 7টা হলো, 17 ডিসেম্বরও 7টা চুক্তি হলো, কিন্তু এ পর্যন্ত চুক্তি হয়েছে 47 বার ভারত বাংলাদেশের মধ্যে। এই 47 বার চুক্তির মধ্যে বঙ্গবন্ধু করছে মাত্র 2 বার, আর বাকি 45 টাইমস শেখ হাসিনার আমলে। আর অন্যদের আমলে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে মৌ সমঝোতা স্মারক, যেমন ফারাক্কানিয়া মৌ হয়েছে, এগুলো হয়েছে যেমন এরশাদ এবং জিয়াউর রহমানের সময় একটা, আর এরশাদের সময় 2-3টা, সেগুলো ছিল মৌ, নামী মাত্র চুক্তি ছিল। এবং এই 47 বারের মধ্যে এটা হচ্ছে, কারণ এইটা কিন্তু আপনার অবশ্যই কি হেড অফ গভর্নমেন্টের আচরণের উপর নির্ভর করবে একটা দেশের শক্তি। এরপরে হলো সরকারের দক্ষতা, নাম্বার 3, সরকারের দক্ষতা, এটা একটা রাষ্ট্রের অস্থায়ী উপাদান। এরপরে সরকারের দক্ষতা ছাড়া আরেকটা বিষয় হলো যে মনোবল। এই মনোবলটা অস্থায়ী, যে কোনো সময় মনোবলে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ স্থায়ী উপাদান 5টা মনে রাখবেন, এই 5টা ছাড়া যা আছে সব অস্থায়ী উপাদান। তার মানে 5টাকে কি, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, শিল্প সামর্থ্য, সামরিক প্রস্তুতি, জনসংখ্যা, এটা স্থায়ী উপাদান, আর বাকিগুলো হলো অস্থায়ী উপাদান। আমাদের এখন এখান থেকে যেটা দরকার, লাস্ট টার্ম যেটা আমরা দেখবো সেটা হলো কালেকটিভ সিকিউরিটি। হোয়াট ইজ কালেকটিভ সিকিউরিটি? কালেকটিভ সিকিউরিটিকে বাংলায় বলা হয় যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তাটা কি? যৌথ নিরাপত্তা হলো শান্তি, দেখেন ও হলো এক্স, একটা দেশ, এক্স না দিয়ে এক্স লিখলাম, আর এখানে ধরেন আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই যে সারাউন্ডিং যে 10টা দেশ আছে, এরা সবাই হলো শান্তিকামী, দে ওয়ান্ট পিস, এবং এ হলো শান্তি বিঘ্নকারী। কিছু বলে? হ্যাঁ, কিছু বলে না? কি বলছে? বাংলাদেশের জন্য হেড অফ গভর্নমেন্ট স্থায়ী উপাদান। বোঝে নাই। হেড অফ গভর্নমেন্ট স্থায়ী উপাদান মানে শেখ হাসিনাকে বলতেছে। শেখ হাসিনা না থাকলে টেডটা পাবেন না, বছরে 2টা বিসিএস দেন, খবর থাকতো না, বুঝছেন? শান্তিকামী, শান্তি বিঘ্নকারী, এই শান্তিকামী গোষ্ঠীগুলো একত্রে শান্তি বিঘ্নকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে এটাকে বলা হয় কালেকটিভ সিকিউরিটি। ইরাককে সাদ্দাম হোসেন যখন প্রেসিডেন্ট ছিল, বলা হচ্ছে যে ইরাক মার্কিন এবং তার সাথে আরও 48টা দেশ মিলে তারা কিন্তু ইরাক আক্রমণ করেছে। এই ইরাকে আক্রমণ, এটা কিন্তু কালেকটিভ সিকিউরিটির অংশ। মিয়ানমারকে আজকে ইউরোপীয় ইউনিয়ন অবরোধ দেয়, মিয়ানমারকে ইউকে অবরোধ দেয়, ফ্রান্স অবরোধ দেয়, কানাডা অবরোধ দেয়, এটা কিন্তু কালেকটিভ সিকিউরিটি। ইরানকে
ইরান শান্তি বিঘ্নকারী বলে অনেকে মনে করে 10 বছর পর্যন্ত নিরাপত্তা পরিষদের অবরোধ ছিল। নিরাপত্তা পরিষদ কি একটা দেশ? নো, 15 কান্ট্রিজ ইউনিট। সেই 15টা দেশের পরিষদ কিন্তু তারা কিন্তু ইরানে 10 বছর অবরোধ দিয়েছে, 6 থেকে 16, 2006 থেকে 2016। এখনও অবরোধ আছে উত্তর কোরিয়ায়। এটা কালেকটিভ সিকিউরিটি। অর্থাৎ শান্তি বিঘ্নকারীকে, শান্তি পক্ষকামী গোষ্ঠীগুলো যখন একত্র হয়ে কোনো ব্যবস্থা নেবে তাকে বলা হয় কালেকটিভ সিকিউরিটি। আই থিঙ্ক ক্লিয়ার। আমি আপনাদেরকে এখানে পড়ানোর মতো বিষয়বস্তু তেমন কিছু নাই, সব কিছু ক্লিয়ারলি আছে। আপনাদেরকে আমি যে কাজটা করব, আপনাদের এই চুক্তি সহ যেগুলো সুন্দর করে দেয়া আছে, আপনাদের মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হলো 181 পৃষ্ঠায়। বেসিক ভিউ যাদের নতুনটা আছে 181 পৃষ্ঠা, অন্য পুরাতন থাকলে তাদেরও আপনারা একটু বের করে নেন। নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা অংশে আপনারা বেসিক ভিউ নেন নাই? বেসিক ভিউটা নেন না? বেসিক ভিউ কিন্তু ভালো বই ভাই, রিটেন দিলে বুঝবেন। এই সদর দপ্তর মুখস্থ করে আর সাল মুখস্থ করে পাশ করা পিলি, আর জেনে শুনে বুঝে শুনে পাশ করা পার্থক্য আছে রে ভাই। রিটেনে দেখবেন সমুদ্র আর সমুদ্র। আচ্ছা, আমি জানি কোথায় ছিলাম। এইটা দেখেন, জাতিসংঘ, আমি আপনাকে বলি মানবাধিকার। মানবাধিকার অর্থাৎ ইউএন ও মানবাধিকার শিরোনাম এটা হবে। মানবাধিকার কমিশন, মানবাধিকার ঘোষণাপত্র, মানবাধিকার চুক্তি, মানবাধিকার কনভেনশন। ছোট্ট, আমি 2 লাইন লিখবো কিন্তু বেশি না, পৃষ্ঠা জুড়ে দাগ দিয়েন না ভাই। মানবাধিকার হাই কমিশনার, আরেকটা হলো মানবাধিকার পরিষদ। যদি রাত পালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে কি মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম খুঁজে জাতির পিতা। ভিয়েনা, নামই ভিয়েনা কনভেনশন 1993। এটার নাম হলো OSCHR, অর্গানাইজেশন ফর হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, মানবাধিকার পরিষদ, জেনেভা।
মানবাধিকার পরিষদ জেনেভা, এটার নাম হলো ইউএনএইচআরসি। ইউএনএইচআরসি মানবাধিকার সম্মেলন কিন্তু ইরানের তেহরান 68, এটা কার্যকর 1976। মানবাধিকার সংক্রান্ত ঝামেলা যেন এখানে মিটে যায়, মানবাধিকার সংক্রান্ত ঝামেলা এই কমিশনটা 2006 সালে কাউন্সিল হয়ে যায়। এই কমিশনটা এটা ছিল হিউম্যান রাইটস, মানে কমিশন অন হিউম্যান রাইটস, আগে ছিল ইউএন কমিশন অন হিউম্যান রাইটস, সিএইচআর কমিশন অন হিউম্যান রাইটস, এটা ছিল 1946-এ কমিশন অন হিউম্যান রাইটস। যেমন গ্যাট হয়েছে কত সালে, 1948। এই গ্যাট থেকে ডাব্লিউটিও কবে হয়েছে, 1995। ঠিক তেমনি ইউএনসিএইচআর নাম ছিল, সেটাই এখন ইউএনএইচআরসি, এখন সেইটাই এখন পরিষদ হয়ে গেছে। 6 সালে কমিশন থেকে পরিষদ হয়, পরিষদ একটু বড়, কমিশন ছোট, পরিষদ বড়, কাউন্সিল বড় হয় আর কমিশনটা ছোট হয়। আর এটা চাইতে একটু বড় করা হয়েছে 6 সালে গিয়ে, এটা ইউএনএইচআরসি হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এটা তখনও জেনেভা ছিল, মানে এখন তো ওই একই জিনিস বাট পরিবর্তন হয়ে গেছে। তাহলে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা কবে, 1946। মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা কবে, 2006। যেমন ডাব্লিউটি প্রতিষ্ঠা কবে, 1995। গ্যাট প্রতিষ্ঠা কবে, 1948। এইরকমের আর কি। মানবাধিকার ঘোষণাপত্র 10 ডিসেম্বর 1948 প্যারিসে ঘোষণা হয়, আর কার্যকর হয় 1976-এ। 1976 সালে কার্যকর। মানবাধিকার চুক্তি 1966, যেটা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে। মানবাধিকার সম্মেলন 1968 হয়েছে ইরানে। মানবাধিকার কনভেনশন হয়েছে 1993 সালে, যার নাম হলো ভিয়েনা কনভেনশন। আর মানবাধিকার হাই কমিশনার এটা হয়েছে ওএইচসিএইচআর, নিউ ইয়র্কে 1993 সালে মানবাধিকার পরিষদ। আই থিঙ্ক মানবাধিকার নিয়ে কোনো ঝামেলা নাই। এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি এখানে বইতে যতটুকু দেয়া আছে, আগের বই বলেন নতুন বই বলেন, এটা পড়ে ইনশাল্লাহ আজকে 9:30 পরীক্ষা দিবেন। আজকে 9:30 ইনশাল্লাহ পরীক্ষা হবে, গ্রুপে আমি প্রশ্ন আপ দেব। এরপরে যদি প্রশ্ন হয়, মানে যদি প্রয়োজন হয়, তাহলে আমি কোশ্চেন নিয়ে আপনাদের আলোচনা করব। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা ক্লাসটা বুঝছেন কিনা একটু বলেন তো, ক্লাসটা ঠিক আছে? ভিয়েনা কনভেনশন অনেকগুলো হয়েছে। ভিয়েনা কনভেনশন 1961-তে হয়, ভিয়েনা কনভেনশন 1967-তে হয়, ভিয়েনা কনভেনশন 1993-তে হয়, ভিয়েনা কনভেনশন 1985 আছে একটা, যেটার ফলে আজকে আপনার হয়েছে, হ্যাঁ, ভিয়েনা কনভেনশন 1985, যার ফলে আপনারা পরিবেশের মধ্যে আমরা পড়ব, যেটা হলো যে মন্ট্রিল প্রোটোকল হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আজকে 3:30টায় রিসেন্ট টপিকের উপরে ক্লাস, ইনশাল্লাহ আপনারা ক্লাসটা করবেন। গুড গভর্নেন্স এবং এথিক্স ইনশাল্লাহ বুঝতে পারবেন, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আপনারা একটু পড়েন, আর আপনারা যদি মনে করেন মানে আমি ঠিক আছি, আপনাদেরকে সঠিকভাবে শিখাইতে পারছি, অথবা হলো আপনারা বিভিন্ন গ্রুপে যেহেতু অপপ্রচার আছে, আপনাদের মধ্যে অনেকে গিয়ে বলে কিছু পড়ায় নাই, সেই আসলে তাদেরকে একটু বলবেন, অনলাইন বলে একেবারে আপনারা তাদেরকে ডিফেন্স করবেন আমার হয় ইনশাল্লাহ। আশা করি আপনারা ডিফেন্স করবেন, তাদেরকে বলবেন। আর আমি তো কয়জনকে বলবো, এবং তারা এতভাবে প্রপাগান্ডা ছড়ায়, মানে আমি খুব বিব্রত আর কি। দেখ, আল্লাহ হাফেজ।